আপনি প্রাসাদে ফিরে যান। কেন? আপনি যাবেন না? না, কিছু একটা ভয়ানক জিনিস রয়েছে যেটা আমাকে দেখতে হবে। আপনি ফিরে যান। রিদিতাকে আমি ডাঙায় দিয়ে দিলাম। ও কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর ওর জাদু দিয়ে উড়ে চলে গেল প্রাসাদে। আমি ওর দিকে ফোকাস করলাম না। আমার মূল ফোকাসে রয়েছে পানির ওই বিশাল জিনিসটার ওপরে। যেহেতু পানির, তাই আমার কোনো ভয় নেই, কিন্তু ভয় লাগতেছে জিনিসটাকে আমি কাবু করতে পারলাম না। বিষয়টা খুবই আশ্চর্যের। আমি আবারও চেষ্টা করলাম জিনিসটাকে কাবু করার জন্য, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। উল্টো আমার দিকে তেড়ে আসছে জিনিসটা, আস্তে আস্তে অনেক কাছে চলে আসছে। আমি এবার জিনিসটাকে ভালো করে অনুভব করতে পারলাম। এটা একটা বিশাল দেহী অক্টোপাস, যার চোখ লাল হয়ে আছে। আমার এবার অনেকটা ভয় হতে লাগলো, কারণ সেনাপতি তো এটার কথা বলেছিল। আমি তো আগে না জেনে এটাকে পোষ মানানোর কথা ভেবে নিয়েছিলাম, কিন্তু এটা তো কিছুতেই কাবু হচ্ছে না, উল্টো আমাকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। আমি কিছুই বুঝতে পারলাম না কি করব। আমার কি দৌড় দেওয়া ঠিক হবে কিনা, এখানে দাঁড়িয়ে দেখব কি হয়। এখানে দাঁড়ালে নিশ্চয়ই জীবন্ত ফিরতে পারবো না, কারণ অক্টোপাসটা আমাকে জীবন্ত গিলে ফেলবে মনে হচ্ছে। কিছুক্ষণ পরে আমার সামনে পানির বুদবুদ হতে লাগলো। আস্তে আস্তে পানিগুলো উপরে উঠতে লাগলো। যতটা বড় ভাবছিলাম, এটা তার থেকেও বড়। এত বিশাল একটা জিনিসের সাথে আমি কিভাবে পেরে উঠবো বুঝতে পারছি না, কিন্তু আমাকে পারতে হবে, যে করে হোক পারতেই হবে। আমি আমার সামনে বিশালাকার একটা অক্টোপাস দেখতেছি, যেটা একটা তিমির থেকে বড় আকারে। অক্টোপাসটার চোখের রং লাল, মনে হয় আগুন বের হচ্ছে ওর চোখ দিয়ে। আমি শিহরিত হলাম, কারণ রাগে একটা লুক নিয়ে তাকিয়ে আছে। যদি কোনো মেয়ে এমন লুক নিয়ে তাকিয়ে থাকতো তাহলে না হয় তাকে কিউট বলতাম, কিন্তু এটাকে কি বলবো বুঝতে পারতেছিলাম না। কিছু ভাবার আগেই তার বিশাল 8টা হাতের একটা দিয়ে আমাকে আঘাত করলো। ভাগ্য ভালো কাছে থাকা ডলফিনটা আমাকে সরিয়ে দিল। ওর হাতের আঘাতে পানি এদিকে ওদিকে যেতে লাগলো। স্রোত বেড়ে যাচ্ছে ওর দেওয়া আঘাতে। ডলফিনও পুরো চেষ্টা করছে ওর আঘাত থেকে আমাকে বাঁচাতে, আর অক্টোপাসটা একের পর এক আঘাত করতেছে। আমি যে কি করব ভেবে পাচ্ছিলাম না। হঠাৎই খুব রাগ উঠলো, কারণ একটা ডলফিনকে ধরে ও গিলে ফেললো। বিষয়টা খুব খারাপ লাগলো, প্লাস অনেক রাগ উঠলো। আমি চোখ বন্ধ করে পানির উপরে দাঁড়ালাম, পানিকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করলাম। দাঁড়িয়ে আছি পানির উপরে, মনে হচ্ছে পানি না, আমি মাটির উপরে দাঁড়িয়ে আছি। এভাবে দাঁড়িয়ে থাকলে যে পায়ে সুরসুরি লাগে আগে জানতাম না। সিরিয়াস মোডে থাকার পরও কেন জানি হাসি পাচ্ছিল খুব। একটু হেসে নিলাম, তারপর আবার সিরিয়াস হয়ে গেলাম। বাবা অক্টোপাস, এবার আসো, তুমি দেখি কত দম আছে তোমার। দাঁড়িয়ে আছি যুদ্ধের স্টাইলে। অক্টোপাস একটা ডলফিন খেয়ে কিছুটা চুপ হয়ে গেছে। আমি একটা ছোট ওয়াটার বল বানিয়ে সেটা মারলাম ওর চোখে, যা আবার রাগিয়ে দিয়েছে। এবার হবে আসল মজা। আসল চান্দু আমার কাছে। অক্টোপাসটা ওর বিশাল দুটো হাত উপরে ওঠালো আমাকে মারতে। আমি কি করব, দিলাম পানির উপরে দৌড়। এটা আমার অভিজ্ঞতা, এর আগে পানির উপর দিয়ে এভাবে হাঁটিনি, কারণ নিজের ক্ষমতা পরীক্ষা করার সময় পাইনি। 4 রাজ্যের রাজা ছিলাম, তখন কি আর এইসব শক্তি নিয়ে আমার ভাবনা ছিল? আমার ভাবনা তো ছিল শুধু রাজ্য আর রানীগুলোকে নিয়ে। কিন্তু এখন তো দেখতে হবে কি কি করতে পারি আমি। আর একটু রিস্ক না নিলে তো আমি জানতেই পারবো না কি কি করতে পারি আমি। পানির উপর দিয়ে দৌড় শুরু করলাম। মাটিতে দৌড়ানোর থেকে 3 গুণ স্পিড বেশি হচ্ছে দৌড়াতে। আমার পিছনে অক্টোপাসটাও আসতেছে, জিনিসটা থেমে থেমে আসতেছে। তাই আমি আবারও কয়েকটা পানির বল মারলাম ওর চোখে। এবার ফুপিয়ে আসতে আমার দিকে। এই তো এবার বেশি মজা হবে। আমি দৌড়ে স্পিড বাড়ালাম। পিছন থেকে অক্টোপাসটা আমাকে আঘাত করলো, সেটা আমার পিছনেই লাগলো। ভাবলাম এত দৌড়ে কি হবে। বিশাল পানির সুনামি আমার উপরে উঠলো। নতুন কিছু করতে পারি কিনা তার জন্য সুনামির মাঝখানে চলে গেলাম, আর একটু নিচু হয়ে পানি হাত দিয়ে সামনে আগানোর কথা ভাবলাম। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, পানি আমাকে সামনে নিয়ে যাচ্ছে। আমি মজা নিচ্ছিলাম, আর পিছনে ভয়ানক অক্টোপাসটা আমার পিছুই ছাড়ছে না। এভাবে 2 ঘন্টার বেশি সময় অক্টোপাসটাকে আমি জ্বালালাম। শেষমেশ জিনিসটা ক্লান্ত হয়ে পানির নিচে চলে গেল। মনে মনে ভাবলাম হয়তো বিশ্রাম করবে এখন এটার ঘরে গিয়ে। আমাকেও যেতে হবে এটার পিছনে। আমিও দিলাম পানিতে ডুব, ওটার পিছনে সাঁতার শুরু করলাম। এখন জলমানবদের মতোই সাঁতার কাটতে পারি, ওদের মতোই দ্রুত হয়ে গেছি। আমি ভাবলাম হয়তো পানির মধ্যে কোথাও এই জিনিসটা যাবে।
কিন্তু এটার পিছনে গিয়ে দেখতে পেলাম এটা সেই পাতালপুরীতে ঢুকার বিশাল গর্তটায় ঢুকলো, যেখানে বর্তমানের বারমুডা ট্রায়াঙ্গেল অবস্থিত। ভিতরে ঢুকলাম আমি। নিচে খুব সুন্দর, এটা বললে ভুল হবে, বেশ ভয়ঙ্কর জিনিস নিচে। ওইটা কিছু একটা জালের মতো জিনিসের মধ্যে দিয়ে ঢুকে গেল। আমি তাকালাম, হয়তো কোনো একটা ইলেকট্রনিক জাল হবে ওটা, তাই আমি একটু ভয় পেলাম। আমিও ভেতর দিয়ে গেলাম, কিছুই হলো না আমার। যাক, বাঁচা গেল। আমি অক্টোপাসের পিছু নিলাম, ওইটা ভিতরে চলে গেল। আমি বর্তমানের পাতালপুরি দেখলাম, কিছুই নেই এখানে। চারিদিকে শুধু বিদঘুটে অন্ধকার, অনেক ভয়ানক একটা জায়গা। আমি কিছুই দেখতে পারতেছিলাম না। অক্টোপাসটা কোথায় গেল? যখন এসেছি দেখা যাবে কি হয়, না হলে পানির স্রোতের সাহায্যে আমি চলে যাব এখান থেকে। আমি উপরের দিকে তাকালাম, দেখলাম কিছুটা আলো দেখা যাচ্ছে। ভাবলাম সেখানে যাওয়া উচিত। আমি উপরে উঠলাম। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, উপরে ওঠার পর আমি পানি থেকে মাথা বের করতে পারলাম। মানে পাতালপুরীর মধ্যে আমি পানিতে থেকে উপরে উঠলাম। উপরে বেশি জায়গা নেই, একটা গুহার মতো জায়গা। বেশিরভাগ জায়গায় আমি আশেপাশেই রেখে আসছি, তবে এই একটু জায়গার মধ্যে আমি অনেক জিনিস দেখতে পাচ্ছি। সামনেই পানি শেষ হয়ে মাটি দেখতে পাচ্ছি। ছোটখাটো একটা মাঠের মতো বলা যায়। একটা বিশাল বটগাছ আছে, যেটার পাতাগুলো সাদা আলো দিচ্ছে। পাশে আরেকটা বটগাছ, যেটার পাতাগুলো লাল আলো দিচ্ছে। আর সেটার মাঝেই একটা বিশাল ক্রিস্টাল জাতীয় কিছু হবে। আমি সাঁতার কেটে আস্তে আস্তে কাছে গেলাম। কাছে গিয়ে মাটিতে ওঠার আগেই দেখতে পেলাম অক্টোপাসটা পানি থেকে মাটিতে উঠতে লাগলো। মাটিতে ওঠার পর আস্তে আস্তে ছোট্ট হতে লাগলো। সেটা আস্তে আস্তে পুরো একজন মানুষ হয়ে গেল। হয়তো মেয়ে হলে ভালোই হতো, অক্টোপাস হয় এমন একটা মেয়েকে বিয়ে করতাম আমি। কিন্তু একজন বুড়ো লোক হয়ে গেল অক্টোপাসটা। লোকটার চুল আর দাড়ি সব সাদা হয়ে গেছে। দাড়িগুলো বিশাল বড় বড়, যেটা ওনার পেট পর্যন্ত চলে গিয়েছে। দেখতে অনেকটা মায়াবী। সাদা পাঞ্জাবির মতো কিছু একটা শরীরে পড়ে আছে। লোকটা সোজা গিয়ে সাদা আলো দেওয়া গাছটার নিচে বসলো। হয়তো জাদুকর টাইপের লোক হবে সে, আর গাছ থেকে শক্তি নিবে সে। আমি গেলাম ওর দিকে। আমি ওনার পায়ের দাগের সাথে রক্ত দেখতেছিলাম। বিষয়টা বেদনাদায়ক লাগলো আমার কাছে। হয়তো লোকটার পায়ে কাটা গেঁথে গেছে, হতে পারে এমন। আমি গিয়ে দাঁড়ালাম লোকটার কাছে। লোকটা আমাকে দেখে খুব অবাক হলো। মনে হয় আমাকে এভাবে আশা করেনি। লোকটা আমার দিকে একবার তাকালো, আরেকবার উপরে গাছের সাদা পাতাগুলোর দিকে তাকালো। পাশের লাল পাতাওয়ালা গাছের আলোয় আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, আর এই সাদা পাতাওয়ালা গাছের আলো আস্তে আস্তে কমে যাচ্ছে। অনেক রহস্যজনক একটা বিষয়। জিনিসটা বলার আগেই মনে হয় লোকটা মারা যাবে এমন মনে হচ্ছে। আমি কাছ থেকে লোকটাকে দেখলাম। এত সুন্দর কোনো মানুষ আমি আগে কখনো দেখিনি। যৌবন অবস্থায় কত মেয়েকে মোহে ফেলেছে লোকটা, সেটা বলা কষ্ট। আমার তাকিয়ে থাকা দেখে লোকটা বলল, আপনি এখানে আসলেন কিভাবে? যেভাবে আপনি আসছেন সেভাবে আমি আসছি এখানে। কিন্তু এই জাদুর দেয়াল পার করে আসা তো কোনো জলমানব বা মানুষের জন্য অসম্ভব। আমি মানবও নয়, আবার জলমানবও নয়, আমি দুটোর মাঝামাঝি, তাই হয়তো আমি এখানে আসতে পারছি। তবে কি আপনিই সেই? আমি কে? আর আপনার পরিচয়টা কি? আমি হলাম জাদুকর হিগমার বড় ভাই সিগমা। আমিও একজন জাদুকর, আর পাশাপাশি আমি এই অলৌকিক জাদুর দুনিয়ার সংরক্ষক। ও, আমার ধারণা যদি ভুল না হয়, আপনার জন্যই আমার এত বছরের অপেক্ষা। মানে বুঝলাম না। এই জায়গাটা প্রথমে ছিল মাটির ওপরে। হিগমা আর আমি দুজনেই এই জায়গাটা খুঁজে বের করি। ইতিহাসে ছিল যে এই অলৌকিক জায়গাটা থেকে জাদুর ক্ষমতাধারী হওয়া যায়। আমি এই সাদা গাছের আপেলটা খেয়েছিলাম, আর হিগমা সেই লাল গাছের আপেলটা খায়। দুজনেই শক্তির অধিকারী হয়ে যায়। নতুন জাদুর শক্তি। প্রথম কয়েক বছর দুজনে জাদু দিয়ে সবার অনেক সাহায্য করেছিলাম। আমি প্রায় স্বপ্ন দেখতাম কেউ একজন আমাকে সেই জায়গাটার সুরক্ষা করতে বলতো। তাহলে আপনি গার্ডিয়ান টাইপের লোক ছিলেন? বলা যায় সেই রকমই। কিন্তু হঠাৎ করে হিগমার মধ্যে পরিবর্তন দেখা যায়। ও কেমন যেন হয়ে যায়। ওর শক্তি এমনিতেই অনেক ছিল, তারপর ওর মাঝে লোভ চলে আসে কিভাবে আরো শক্তির অধিকারী হবে ও। আমার অগোচরেই একদিন ও লাল গাছের আর একটি আপেল চিড়ে গাছটাকে কেটে ফেলতে চেয়ে গিয়েছিল।
আমি বিষয়টা কিভাবে যেন বুঝতে পেরে চলে গিয়েছিলাম সেখানে। ওকে মানা করার ফলে ও রেগে আমার উপরেই আক্রমণ শুরু করলো। আমি এমনিতেই জাদুর বিষয়ে অনেক অজ্ঞ ছিলাম। ও জাদু দিয়ে আমাকে 25 বছরের যুবক থেকে 90 বছরের এই বুড়ো বানিয়ে দিল। তখন কি হলো জানি না। প্রথমে চোখ বন্ধ করে চিৎকার করলাম, তারপর চোখ খুলে দেখি আমি এই জায়গায় চলে আসছি। তারপর থেকে আমি এখানেই আছি। কিন্তু আপনি যে বললেন আমার জন্য এখানে আপনি অপেক্ষা করছেন, এটা বুঝলাম না। আমার শক্তি দিন দিন কমে যাচ্ছে বয়স বাড়ার সাথে সাথে, আর আমার সব শক্তি চলে যাচ্ছে ওই লাল আপেলের গাছটায়। এইভাবে এমন চলতে থাকলে সাদা গাছটা মারা যাবে আমার সাথে সাথে। তখন পুরো দুনিয়ায় শক্তিশালী মানুষ হবে হিগমা। আর আমি প্রতিদিনই স্বপ্নে দেখি কেউ একজন আসবে আমার কাছে, আসার পর হিগমার জাদু থেকে আমাকে মুক্ত করবে। ও, কিন্তু আমি আপনাকে মুক্ত করব কিভাবে সেটা তো আমি জানি না। আর আপনি অক্টোপাস হয়ে ওইভাবে আক্রমণ করলেন কেন? আমি যে কোনো প্রাণীর রূপ নিতে পারি, কিন্তু সমস্যা হলো আমি কোনো প্রাণীর রূপ নিলে অর্ধেক প্রহরের মধ্যেই আবার মানুষ না হলে ওই প্রাণীর মতোই আচরণ করতে শুরু করি। তখন আর আমার নিজের কোনো বোধ থাকে না। যেমন ওই কিছুদিন যাবৎ কয়েকটা জলমানব খুব জ্বালাচ্ছিল আমাকে। তারা এখানে আসার অনেক চেষ্টা করেছে, কিন্তু তাদের ভয় দেখানোর জন্য আমি বিশাল দেহী দানবটা হয়ে যাই। কিন্তু সমস্যা হলো আমি প্রতিদিনই ঘুমিয়ে যাই, যার জন্য পরে ভাঙাচোরা শুরু করে দিই। অনেক কষ্টের বিষয়, কিন্তু আমি আপনাকে মুক্ত করব কিভাবে? সেটা তো আমি নিজেও জানি না। হিগমা এসব কিছুর জ্ঞান রাখে। আমি এসব নিয়ে প্রথমে বেশি মাথা ঘামাইনি। ও, লোকটা বেদনায় কুকরাচ্ছে, পায়ে একটা তীর লেগেছে। আমি সেটা বের করে দিলাম। তীরটা হয়তো পাশের রাজ্যের সৈন্যরাই মেরেছে। লোকটার রক্তে মিষ্টি জাতীয় একটা গন্ধ পাওয়া যাচ্ছে। প্রথমে ভাবছিলাম একটু খেয়ে দেখব, পরে দেখলাম বাজে একটা বুদ্ধি হবে সেটা। আমি চুপচাপ উপরের দিকে তাকালাম, তাকে কিছুই দেখতে পেলাম না। সাদা গাছের একটা আপেলও নাই, মনে হয় এই বুইরা খেয়ে শেষ করেছে। লাল গাছে এখনো অনেকগুলোই আপেল। আমি তো মনে হয় এই লাল গাছের আপেলই খেয়েছিলাম। তবে আমি কেন জাদু পারছি না, দেখি একটু চেষ্টা করে কি হয় আর কি। হুতুরে মুতুরে কুতুরে তুই হয়ে যা ভুতুরে, মন্ত্র পড়লাম, কই কিন্তু কিছুই তো হলো না। কি করছেন? দেখলাম জাদু কি আমিও পারি কিনা, একটা মন্ত্র পড়ে চেষ্টা করলাম। আপনি জাদুকে যতদিন মজা বলে স্বীকার করবেন, ততদিন জাদুকর হতে পারবেন না। সিরিয়াস হতে হবে তাহলে আমাকে। আমি গম্ভীর মুখে দাঁড়িয়ে পড়লাম। কি করব ভাবছিলাম, একটা জিনিস লক্ষ্য করলাম, সিগমার সব রক্ত আস্তে আস্তে লাল গাছটার দিকে যাচ্ছে। প্রথমে মাঝখানে থাকা ক্রিস্টালে যাচ্ছে, তারপর সেখান থেকে লাল আপেল গাছটায়। গাছটা দূর থেকে বটগাছের মতো লেগেছিল, কিন্তু বটগাছে যে আপেল ধরবে সেটা জানতো কে? আমি খুব ভালো করে লক্ষ্য করলাম, ক্রিস্টালের গায়ে কিছু একটা লেখা আছে, যদি তোমার চাওয়া নেক হয় তাহলে আমাকে পাবে, যদি তোমার চাওয়া পাক হয় তাহলে আমাকে পাবে। লেখাটা দিয়ে যে কি বোঝাতে চাচ্ছে বুঝলামই না। আমার চাওয়াটা কি পাক না, আমার চাওয়াটা কি নেক না? আমি পুরো পৃথিবীকে বাঁচাতে চাই এলিয়েনের হাত থেকে। আমি কিছু না ভেবেই হাত দিয়ে দিলাম। বিদ্যুতের শকের মতো লাগলো আমার পুরো শরীরে। এমন মনে হলো আমি 11,000 ভোল্টের কোনো বৈদ্যুতিক তার ধরে আছি। মনে হচ্ছিল আমার পুরো শরীর বিদ্যুৎ খেলা করছে। আমি নড়তে পারতেছিলাম না, জোরে জোরে চিল্লাচ্ছিলাম। ওই বুইরা বাঁশ দিয়ে আমাকে বাড়ি দেয়। ওই বুইরা, আমাকে এখান থেকে ছাড়া তাড়াতাড়ি। বুইরা ভয়ে তাকিয়ে রইল আমার দিকে। আমি চমকে উঠলাম, মনে হচ্ছিল কিছু একটা আমার শরীরে ঢুকছে, শীতল কিছু একটা আমার শরীরে খেলা করছে। আমি শুধু তাকিয়ে রইলাম ক্রিস্টলের দিকে। ক্রিস্টল আস্তে আস্তে আরো উজ্জ্বল হয়ে গেল, ভিতরে কিছু একটা দেখা যাচ্ছে। আস্তে আস্তে ক্রিস্টলটা গলতে শুরু করলো, গলতে গলতে অর্ধেক গলে গেল। আমার ডান হাতটা এখনো ওইখানে দেওয়া, বিদ্যুতের শক এখনো লেগে আছে আমার শরীরে। আমার চোখ অবাক হয়ে গেল, কারণ ক্রিস্টালের মধ্যে আমার ত্রিশূলটাকে আমি দেখতে পারলাম। অনেকটা গর্ত করে রাখা হয়েছে ত্রিশূলটাকে, সেই সাথে একটা তলোয়ারও আমি দেখতে পারলাম। তলোয়ারটা হাতল
লাল হয়ে গেছে, মানে তলোয়ারের হাতল গরম হয়েছে আর সেই গরম ক্রিস্টালটা গলে গেছে। আমার হাত সোজা গিয়ে পড়লো তলোয়ারের হাতলে। আমি ত্রিশূলটা ধরতে চাইছিলাম কিন্তু ধরলাম তলোয়ারটা। থাক, এখন না হয় তলোয়ারটা নিয়ে যুদ্ধ করলাম। তাহলে ওপরের দিকে টান দেওয়ার সাথে সাথে এটা বের হয়ে আসলো। তলোয়ারের ব্লেডও আস্তে আস্তে লাল হয়ে গেল, মনে হচ্ছিল জ্বলন্ত লাভা। কিন্তু আমার হাতে এর গরম লাগছে না। আমি হাঁ করে তাকিয়েছিলাম তলোয়ারের দিকে। অন্যদিকে আমার কোনো চোখ নাই। হঠাৎ আমার কাঁধে কারো হাত পড়লো। আমি সাথে সাথে হাত ধরে ফেললাম। আমি সিগমা। ও, আমি বুইরার দিকে তাকিয়ে খুব অবাক হলাম, কারণ বুইরা আর এখন বুইরা নাই। মুখে আগের মতো দাড়ি নাই, তবে যেতটুকু আছে সাদা হয়ে আছে। বুইরা আবার যুবক হয়ে আছে, মনে হয় বয়স 35 হবে। আমার হাতের জ্বলন্ত তলোয়ারটা এখন ঠান্ডা হয়ে গেছে। আমি তো বিশাল অপেক্ষায় আছি এই তলোয়ারের কি ক্ষমতা সেটা দেখার জন্য। আপনাকে বিশাল ধন্যবাদ। শুধু কি ধন্যবাদ দিলে হবে? তাহলে আমার সাথে যেতে হবে আপনাকে। আমার প্রাসাদে থাকবেন, আমার মিত্র হবেন। আপনার প্রসাদ। হ্যাঁ, আমি রাজা হারকিউমাস। ঠিক আছে মহারাজ। আমি গাছ দুটোর দিকে তাকালাম। দুটোর আলো এখন হারিয়ে গেছে। জায়গাটা এখন ক্রিস্টালের হালকা আলোয় আলোকিত। এই আলোটা হয়তো পাচ্ছে ত্রিশূলের শক্তি থেকে। দুটো অস্ত্র ছিল এখানে, সেটা হয়তো সিগমা আর হিগমা জানতোই না আগে। আমরা দুজন পানির কাছে চলে আসলাম। সিগমা বিশাল একটা হাঙর হয়ে গেল। চলুন মহারাজ, দেখা যাক কে আগে পৌঁছায়। ঠিক আছে, আমি তলোয়ারটা হাতে নিয়ে সিগমার সাথে পাল্লা দিলাম। পৌঁছে গেলাম আমি আবার সমুদ্রের তীরে। আমার মনে একটা সন্দেহ জাগতেছে। সেটা হলো, ওইখানে দুই ধরনের গাছ ছিল, তাদের শক্তিও দুই ধরনের হবে। বইয়ে তো আমি কালো এবং সাদা দুই ধরনের জাদুর কথা উল্লেখ করেছি, কিন্তু আমি তো লাল ও সাদা জাদুই শুধু দেখতে পেলাম। আচ্ছা, ক্রিস্টালে হাত দেওয়ার পরে কি আমার ভিতরে শক্তি চলে আসছে? আমি তো কোনো শক্তি অনুভব করতে পারতেছি না। আমি আর সিগমা দুজনে দাঁড়ালাম। আমি হাত দিয়ে ইলেকট্রনিক বল বের করতে চাইছিলাম। অনেক ছবিতে দেখেছি জাদুকররা এই কাজ করে। তাদের থেকে অনুপ্রাণিত হয়ে আমিও চেষ্টা চালালাম একটা ইলেকট্রনিক বল বানানোর। সামনের দিকে হাত বাড়াচ্ছি আর পেছনে নিচ্ছি, মানে কাজের কাজ কিছুই হচ্ছে না। উল্টো আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। শালা, এই জাদু শেখাও তো বিশাল কষ্টের কাজ মনে হয়। নাকি আমার ভিতরে এসব শক্তি নাই? সিগমা আমাকে দেখে মুচকি মুচকি হাসছে। কি হলো, আপনি হাসছেন কেন? আপনার এই আশ্চর্যজনক নৃত্য দেখে হাসি পাচ্ছিল। কি শালা, আমি জাদুকর হওয়ার চেষ্টা করছিলাম আর তোর সেটা নৃত্য মনে হলো? কি করব, নিজের অ্যাবিলিটি ছেড়ে আমি তলোয়ারটা দেখতে লাগলাম। মহারাজ, এটাই সেই মূল্যবান তলোয়ার যার নাম হিজান। আপনি এটার ব্যাপারে জানতেন? হ্যাঁ মহারাজ, আমিই ছিলাম এটার রক্ষক। আমি যখন সাদা গাছ থেকে আপেলটা খেয়েছিলাম, সেদিন রাতেই আমাকে স্বপ্নে এক লোক এসে বলেছিল কথাটা। এটাও বলেছিল কোনো এক সাধারণ মানুষের পক্ষে এই তলোয়ারটা বের করা অসম্ভব। ত্রিশূলটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি বের করতে পারবে, কিন্তু তলোয়ারটা শুধু একজনই বের করতে পারবে, যে এই পুরো দুনিয়ার রাজা হবে। পুরো দুনিয়া? হ্যাঁ মহারাজ। আমি সিগমার কথা বাদ দিলাম। পুরো দুনিয়ার রাজা তো আমিই ছিলাম। ওই এখন তো আর সেই কালে আমি নাই। এই কালে কি হয় না হয় সেটা আস্তে আস্তে দেখা যাবে। আমি তলোয়ারটা হাতে নিলাম, দেখতে হবে তো কত পাওয়ার এটার। আমি হাঁটতে হাঁটতে পাশের বনে চলে আসলাম। রাত তো মনে হয় 2টার বেশি বাজে এখন, কিংবা তারও বেশি হতে পারে। দেখা গেল একটু পরেই সূর্য উঠে যাবে। আমার চোখে উত্তেজনায় কোনো ঘুম নাই আজকে। তো জাদুকর সাহেব কি করতে পারেন একটু দেখি? দেখবেন? জাদুকর তার জাদু দিয়ে একটা এনার্জি বল বানাইলো এবং সেটা একটা গাছের উপরে ফেলে দিল। সাথে সাথেই সেখানে ব্লাস্ট হয়ে গেল আর 2টা গাছে একসাথে পড়ে গেল। তার মানে জাদুকররা ইলেকট্রনিক বল বানাইতে পারে না। আমাকেও এনার্জি বল বানাতে হবে, কিন্তু পারবো না সেটা আমি জানি। আমাকে শিখতে হবে এসব। আমি একটা গাছের কাছে গেলাম, দেখি গাছটা কেটে তলোয়ারটা দিয়ে দিলাম একটা কোপ। সাথে সাথেই মোটা গাছটা কেটে পরে নিচে গেল। আমি তো হাঁ করে রইলাম। খুশিতে তলোয়ারকে শক্ত করে ধরলাম 2 হাত দিয়ে। তলোয়ারটা যে লাল টকটকে হয়ে গেছে সেদিকে আমার খেয়ালই ছিল না। যেদিকে তলোয়ার চালিয়েছিলাম সেদিকে আবার জোরে একটা কোপ দিলাম। পরের টুকে বেশি অবাক হলাম।
তলোয়ার থেকে লাল একটা কিছু বের হলো মনে হয়, অনেকটা ঝড়ের মতো হয়ে গেল। সামনের 1 কিলোমিটার হবে উধাও হয়ে গেল মনে হলো। আমি হাঁ করে তাকিয়ে রইলাম। পুরো বনের 12টা বাজিয়ে দিয়েছি মনে হয়। অবশ্য এখন আরো ভালো করেছি, এখানে নতুন রাজ্য গড়ে তোলা যাবে। আমি তলোয়ারের ক্ষমতা দেখে ফেলে দিলাম নিচে, তারপর পাশে বসে মাথায় হাত দিয়ে ভাবতে লাগলাম, শালার এমন জিনিস যদি আমাকে অর্থাৎ আমার কাছে থাকে তাহলে তো সবচেয়ে শক্তিশালী ব্যক্তি আমি হব। কিন্তু সমস্যা হলো একটাই, এটাকে আমার আয়ত্তে আনতে হবে। এটাকে আয়ত্তে না আনতে পারলে তো মাঝে মাঝে এমন অবস্থা ঘটাবে। আমি তলোয়ারটা হাতে নিলাম। শালার গরিব তলোয়ার। তলোয়ার তো ঠিকই পেয়েছি, কিন্তু এটাকে ইউজ করা তো বেশ ভয়ানক বিষয়। আপাতত এটাকে আমার ইউজ করা যাবে না, আমাকে ত্রিশূলটা নিয়ে আসতে হবে। ওইটাতেই তো আমি দক্ষ। যখন এখান থেকে চলে যাই তখন তলোয়ারটা নিয়ে চলে যাব। আচ্ছা, তলোয়ারটা তো আমি পেয়ে গেছি, এখন তো আমি যেতে পারি, তাই না? কিন্তু আমি এখন চলে গেলে কি ঠিক হবে? এই রাজ্যে আমি রাজা এখন, এদের পুরো বিশ্বাস আমার উপরে। আমি তো এদেরকে রেখে চলে যেতে পারি না। তারপরে আবার তো হিগমা এদের উপরে আক্রমণ করতে পারে, যেহেতু আমার পছন্দের কন্যাকে আমি বিয়ে করেছি। আর ইতিহাসে তো আছে হারকিউমাস মানব জলপুরী আকাশপুরীর একক রাজা হবেন, পুরো দুনিয়া তার ভয়ে কাঁপবে। বেশ অনেক বছর উনি এখানে থাকবেন, তারপর হঠাৎ করে তার স্থূলাভুক্ত রেখে তিনি হারিয়ে যাবেন অজানায়, কেউ সেটা জানে না। তার মানে বেশ কটি বছর আমাকে এখানে থাকতে হবে। কিন্তু আমার এখানে তো তেমন ভালো লাগে না, তেমন কোনো আধুনিক সুবিধা নাই এখানে। একটা টিভি থাকলেও তো অন্তত কোনো রকম দিন পার করতে পারতাম, কিন্তু উড়তে পারলেও তো ভ্রমণ করে দিন পার করতে পারতাম। তাহলে কি করা যায়? আমি সিগমাকে বললাম, এটা ক্ষমতা যে এত হবে সেটা আমি কল্পনা করতেও পারিনি। সাধারণ একটা কোপেই এই অবস্থা। মহারাজ, এর ক্ষমতা এর থেকেও 1000 গুণ বেশি। শুধু আপনাকে এর প্রশিক্ষণ নিতে হবে কিছুদিন। এজন্যই তো এখন এটার ব্যবহার করা যাবে না, এটার সুরক্ষিত জায়গায় পৌঁছে দিতে হবে। কিন্তু মহারাজ, এটাকে রেখে আমাকে ত্রিশূলটা নিয়ে আসতে হবে। হয়তো ওটার ক্ষমতা এটার থেকেও কম। আমি জানি ওটার ক্ষমতা কম, শিওর হয়ে বললাম না, কারণ শিওর হয়ে বললে আবার ভাববে আমি এসব বিষয় আগে থেকে জানি। তাহলে আবার যাবেন সেখানে? হ্যাঁ, কিন্তু এবার কিন্তু আরো মজা করে যাব। কিভাবে? আপনি হাঙর হয়ে আমাকে খাওয়ার চেষ্টা করবেন, আর আমি আপনার থেকেও দ্রুত চলে যাব সেখানে। আচ্ছা, ঠিক আছে। কথা অনুযায়ী চলে গেলাম আমি আর সিগমা আবার পাতালপুরীর সেই জায়গায়। দেখলাম এখানে সুরক্ষিত একটা জায়গা, যেখানে আমি তলোয়ারের ক্ষমতাকে কন্ট্রোল করতে শিখতে পারবো। আমি তলোয়ারটাকে গেড়ে দিলাম ক্রিস্টালের ভিতরে, আর ত্রিশূলটাকে ধরে টান দিয়ে বের করলাম। সিগমাকে বললাম তলোয়ারটাকে বের করে দেখাতে, কিন্তু তার বাহুর শক্তি প্লাস জাদুর শক্তি কোনো কিছু দিয়েই বের করতে পারল না সে। ত্রিশূলটাকে হাতে নিয়ে আবার ভালোই লাগলো। প্রথমেই একটা এনার্জি বল বানালাম, তারপর সেটাকে মারলাম পাশের ফাঁকা জায়গায়। সেটা সরাসরি গিয়ে পাথরের গায়ে লাগলো। উপরের পাথর কিছুই হলো না, সেটার মতোই রইল, কিন্তু পাশের পাথরের দেয়াল সঙ্গে সঙ্গে ভেঙে গেল। আমি এবার বুঝতে পেরেছি কিভাবে এই পুরো পাতালপুরী বড় হয়েছে। ঠিক আছে, কাজে পরে লেগে যাওয়া যাবে। আমার এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে। ত্রিশূলের সম্পূর্ণ ব্যবহার তো আমি নিজেই জানি, তাই আর উত্তেজিত হলাম না। সিগমাকে নিয়ে সরাসরি চলে আসলাম আমার রাজ্যের গেটের পাশ থেকে এই দেয়ালকে চায়নার গ্রেট ওয়ালের মতো মনে হয়, যদিও ওটার মতো এত বিশাল না, তাও একই রকম মনে হয় আমার। মহারাজ, এভাবে গুপ্তভাবে ঢুকলে তো আমাদের সমস্যা হবে। হ্যাঁ, ঠিকই বলেছ। এভাবে ঢুকলে গুপ্তচর ভেবে তীর চালাবে। আর আমি আমার সেই সুরক্ষার জামাটাও পরিনি আজকে। তাহলে কিভাবে যাব আমরা? উঠতে পারেন আপনি? হ্যাঁ, চেষ্টা করতে পারি। আমাকে নিয়ে উড়ে সোজা রাজপ্রাসাদে চলে যান। আচ্ছা, চেষ্টা করছি। সিগমা একটা গাছের গুড়ি নিল ও সেইটাই বসে পড়ল। আমি বুঝতে পারছি না কি করবে ও। নিজে হয়তো ওড়ার চেষ্টা করেনি কখনো, তাই গাছের গুড়িকে ওড়ানোর চেষ্টা করবে। আমি ওর পিছনে শক্ত করে ধরে বসলাম। গুড়িটা অনেক ছোট এবং অনেক পাতলা, দুজনের ভর নিতে পারবে কিনা সন্দেহ। আমি বসার পরপর ওই সিগমা মন্ত্র পরে হাত দিয়ে গুড়িটাকে ধরলো। ওর হাত থেকে আলো গুড়িতে চলে গেল। মনে হলো
এই বস্তুটা তার জীবন ফিরে পেয়েছে। সাথে সাথেই বলতে শুরু করলো, মালিক, আমি কিভাবে আপনার সাহায্য করতে পারি? গুড়িটা বলে উঠলো, আমাকে এবং মহারাজকে প্রসাদে নিয়ে যাও। জো হুকুম মালিক। বলেই গুড়িটা হাওয়ায় ভাসতে শুরু করলো। প্রথমে ভালোই ভালোই উঠতেছিলাম, পরে উড়োজাহাজটি হঠাৎ রোলার কোস্টার হয়ে গেল। জীবন বাঁচিয়ে কোনো রকম প্রাসাদের ছাদে আমরা ল্যান্ড করলাম। নিজের জীবনকে এখন অনেক বড় মনে হতে লাগলো। তাই তো বলি, মানুষ একবার রোলার কোস্টারে চড়লে পরের বার চড়তে চায় না কেন? আমরা দুজন ছাদ থেকে নামলাম। দুজনেই যাচ্ছিলাম একটা খালি শয়নকক্ষে। যাওয়ার সময় দেখলাম রিনিতা দাঁড়িয়ে আছে ওর রুমের সামনে। আমাকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আপনি এত রাতে ঘুরছেন বাইরে দিয়ে? রিনিতা আমার পাশে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখে অবাক হলো। ঘুম আসছিল না, তাই আমার মিত্রকে নিয়ে একটু ঘুরছিলাম। আর আপনার বোন তো কেমন জানেনি, সে তার কাছে থাকতে দিবে না আমাকে। তাই ভাবলাম আজকে আমার মিত্রের সাথে রাতটা কাটাই। ও, দেখলাম রিনিতাও চোখে তাকিয়েছিল সিগমার দিকে, আর সিগমাও মাঝে মাঝে তাকাচ্ছে, কিন্তু আমাকে পাশে দেখে পুরো তাকানোর সাহস পাচ্ছে না। আমি সিগমাকে নিয়ে সেখান থেকে চলে আসলাম। এমনিতেও সিগমা অনেক সুন্দর একটা পুরুষ, যার বুড়ো চেহারা দেখেই আমার ভালো লেগেছিল। তাহলে যুবক চেহারা তো তার থেকে অনেক সুন্দর হবে। সেই চেহারাই তো আমার অবিবাহিত শালিকার ক্রাশ খাওয়ারই কথা। সে যাই হোক, আমি সিগমাকে নিয়ে হাঁটা শুরু করলাম। মাফ করবেন, উনি কি আপনার বোন? না। মানে রাজকুমারী? রানী হলে কি আপনার উপরে ওইভাবে তাকিয়ে থাকবে? আমি হেসেই বললাম। ভয়ে মনে হয় চুপ হয়ে গেল। সে আমার শালিকা, তার বড় বোন মানে রাজকুমারী রিদিতাই হলো এই রাজ্যের রানী। অবাক হলেন মনে হয়? না মহারাজ, অনেক খুশি হয়েছি আমি। যখন হিগমা জানতে পারবে ওর পছন্দের মেয়েকে আপনি বিয়ে করেছেন, তখন আর দুঃখের কথা ভেবেই আমার হাসি পাচ্ছে খুব। আচ্ছা, অনেক কিছুই জানার আছে আপনার থেকে আমার। আগে চলুন ঘুমিয়ে নি, সকাল তো হয়েই যাচ্ছে। দুজনে একটা রুমে এসে শুয়ে পড়লাম। সিগমাকে দেখে বোঝা যায় কত সুন্দর মনের মানুষ ও। ওকে অবিশ্বাস করতে কেউ চাইবে না। যতই হোক, সাদা ফল খাওয়াটা সাদা জাদুকরও। ভাবতেছি ওর সাথে রিনিতার বিয়ে দিয়ে দিই, তাহলে বিষয়টা অনেক ভালো হবে। এমনিতেও রিনিতা মেয়েটা হয়তো আশা করেছিল তার সাথে আমার বিয়ে হবে। এমনিতেও মেয়েদের আশা বেশি থাকে, চাইলেও তো বিয়ে করতে পারি, কিন্তু এখানেও আমাকে বউয়ের ঝামেলা পোষাতে হবে। তাই যেমনি আছি ভালোই আছি। ওর সাথে সিগমার বিয়েটা দিয়ে দিতে হবে। তার আগে আমাকে প্রমাণ করতে হবে খুব ভালো আর শক্তিশালী যোদ্ধাও। দেখা যাক কি হয়। ঘুমে তলিয়ে পড়লাম আমি। বেশ আরামদায়ক ঘুম দিলাম। সকালে ঘুম ভাঙলো আমার মন্ত্রীর ডাকে। পাশেই দেখলাম সেনাপতি দাঁড়িয়ে আছে 10 জনের মতো সৈনিক নিয়ে। এক একজনের হাতে তীর, এক একজনের হাতে বল্লম। আমি অবাক হয়ে তাকালাম। আমাকে মারতে আসছে নাকি সেনাপতি এভাবে? মহারাজ, আমি আপনার ঘুম ভাঙারই অপেক্ষা করছিলাম। আপনার পাশে এই লোকটি কে মহারাজ বলবেন? ও সিগমা, তিনি আমার মিত্র। দেখতে তো সুবিধার মনে হয় না মহারাজ তাকে। আমি কি বললাম? তিনি আমার মিত্র। এর থেকে বেশি কিছু কি আপনাদের বলতে হবে? না মহারাজ। মন্ত্রী আর সেনাপতি চলে গেলেন আমাকে রেখে। আমি দাঁড়িয়ে হাঁটতে শুরু করলাম সিগমাকে রেখে আমার রুমের দিকে। উদ্দেশ্য রিদিতার সাথে দেখা করব। আমার যে অনেক কিছু শেখার আছে ওর থেকে, অনেক কিছু পাওয়ার আছে ওর। এখন আর ভয় কিসের ওর হিগমার থেকে? আমার কাছে যে আমার ত্রিশূলটা আবার আছে। আমি এখন শুধু ওই এলিয়েনটাকে ছাড়া কাউকে ভয় করি না। আমি হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমার রুমে। ভাবলাম হয়তো উঠে গেছে মেয়েটা, কিন্তু না, এখনো নাক ডেকে ঘুমাচ্ছে। এসব আমলেই ভালো ছিল, দরজার লক ছিল না, যার তার ঘরে ঢুকে যাওয়া যেত। আমি রুমে প্রবেশ করতে দেখি রিদিতা ঘুরে শুইল। মনে হচ্ছে আমাকে দেখতে পেয়েছে। আমিও ওর মুখের পাশে চলে আসলাম। কয়েকবার ডাক দিলাম, কিন্তু মেয়েটা উঠলো না। খুব রাগ হচ্ছিল, মাথায় একটু দুষ্টু বুদ্ধি চাপলো, কিন্তু ওর চেহারার দিকে তাকিয়ে কিছুই করতে পারি না। সাথে হলো আমার বোনের নাম ওর সাথে, সেই সাথে আমার বোনের চেহারাও পেয়েছে ও। তাই আমি নিজের চোখ বন্ধ করে আমার ঠোঁটটা আগিয়ে দিলাম। ভাবলাম চোখ বুজে একটা কিস দেব। ঠোঁটে ঠিকই ওর স্পর্শ পেলাম, কিন্তু ওর ঠোঁটের না। বুঝলাম না, আমার অনুমান তো এতটাও খারাপ না। চোখ খুলে দেখলাম ও আবারও ঘুরে শুয়েছে, আর আমার
ফুটে লাগলো ওর মাথার চুলে। মাইয়াটা দেখি খুব চালাক, কিন্তু ওর শরীরে আজকে স্পর্শ করার পর কিছু করলো না কেন বুঝলামই না। হৃদিতা, চুপ করে শুয়ে রইল হৃদিতা। এবার ওর হাত ধরলাম, কিছু না বলেই সাথে সাথে উঠে বসলো। ভাবলাম হয়তো কিছু করবে, কিন্তু না, কিছুই না করেই উল্টো বলল আমাকে, আপনাকে বলেছিলাম আমাকে স্পর্শ করবেন না। আজকে কিছুই করলেন না যে আপনাকে ধরার পর? সেটাই তো আমি বুঝতে পারছি না। এমনি দিন তো কেউ আমাকে ধরার চেষ্টা করলেই তার খবর হয়ে যায়। আমি আপনার স্বামী, তাই হয়তো জাদু আমার উপরে কাজ করছে না। হয়তো। তো কালকে কি হয়েছিল? কালকে বলেছিলাম না কিছু ভয়ানক একটা জিনিস আমাকে দেখতে হবে? হ্যাঁ, বলেছিলাম তো। সেই ভয়ানক জিনিস ছিল একটা বিশাল বড় প্রাণী। কালকে সেটাকে আমি বশ করেছি। আপনি পানির প্রাণীদের কিভাবে বশ করেন? কেন শিখবেন আপনি? হুম। তাহলে এক কাজ করুন, আপনি আপনার জাদু আমাকে শেখান আপনি, আর আমি আমারগুলো শেখাবো। আমার জাদু আপনাকে শেখাবো কিভাবে? না, কিভাবে আপনি জাদু করেন, কি মন্ত্র বলেন, আমি তো শুধু ভাবি কি কি করতে হবে, তাতেই জাদু হয়ে যায়। যদি ভাবি আপনি উড়বেন এখন, তাহলেই উড়বেন আপনি। ওর কথায় সত্যি সত্যি আমি উপরে ভাসতে লাগলাম। তাহলে আমিও চেষ্টা করে দেখি পারি কিনা। আমিও ভাবতে লাগলাম যে হৃদিতা যেন খরগোশ হয়ে যায়। এত ভাবতে লাগলাম, কিছুই হলো না। শেষে মন্ত্র পড়তে শুরু করলাম, আলিবিশ কালিবিশ, আমার জাদুর শতবিশ, যা বলবো হবে তাই, হয়ে যাবি খরগোশ তাই। আমি আস্তে আস্তে বললাম, হৃদিতার দিকে হাত দিলাম, হলো না কিছুই, উল্টো মনে হয় রাগিয়ে দিলাম হৃদিতাকে। কি বললেন, আমাকে খরগোশ বানাবেন? দাঁড়ান আপনাকে দেখাচ্ছি মজা। বলেই হৃদিতা ওর ঝাড়ু দিয়ে একটা ঝাড়ু নিয়ে আসলো। ঝাড়ুটা উড়াল দিয়ে আমার দিকে আসছিল। মনে হচ্ছে মেয়েটা আমাকে ঝাড়ু দিয়ে পিটাবে। এখানে থাকা এখন ঠিক হবে না। আমি গোসল করে সিগমার সাথে দেখা করে নিলাম। আজকে অনেক সুন্দর একটা ভোজের আয়োজন করা হয়েছে, যেখানে আমি বসলাম রাজার আসনে। আমার পাশে বসানো হলো হৃদিতাকে। আসতে চাইনি ও, কিন্তু ওর বাবা রিনিতাকে দিয়ে জোর করে আনিয়েছে। আমার ডান সাইডে টেবিলের পাশে বসেছে সিগমা, আর হৃদিতার বাম পাশে বসেছে রিনিতা। সিগমা আর রিনিতা দুইজন মুখোমুখি বসেছে। রিনিতার পাশেই রাজা হিরোনাস আর রাজ দরবারের অন্যান্য ব্যক্তিগণ। হঠাৎ ওই মন্ত্রী বলে উঠল, মহারাজ, আমরা আজই রানীর অভিষেক শেষ করে ফেলি। আজকেই কেন? হারকিউমাস, তোমাদের তো বিয়ে দিয়ে দিলাম, এবার তো আমাকে আমার রাজ্য ফিরে যেতে হবে। মেয়েকে তোমার আসনের পাশে দেখার অনেক ইচ্ছা, সেই শেষ ইচ্ছাটা পূরণ করেই আমি এখান থেকে যেতে চাই। ঠিক আছে, যেমন আপনারা চান। তাহলে সেনাপতি, আপনারা আয়োজন শুরু করে দিন। জি মহামন্ত্রী। সেনাপতিটা চলে গেলেন। আমি অন্যান্য সেনাপ্রধানের উদ্দেশ্যে বললাম, আপনাদের তো এক একজনের কাছে 2000-এর মতো দক্ষ সেনা রয়েছে, তাই না? জি মহারাজ। আপনাদের সেনাদের মধ্যে থেকে সবচেয়ে দক্ষ 1000 সৈন্য আমার দরকার। কালকে তাদেরকে প্রস্তুত রাখবেন। কি বললাম, দক্ষ সৈনিক? জি মহারাজ। মহারাজ, আপনি 1000 সেনা দিয়ে কি করবেন? আমার পাশের রাজ্যে আক্রমণ করব কালকে। 1000 সেনা নিয়ে কি সেটা সম্ভব? সবই সম্ভব মহারাজ। আপনি আরেকবার ভাবুন, ওদের তীরন্দাজের হাতে আমাদের 1000 সেনা মারা যাবে। আপনারা যা ভাবছেন সেটা কিছুই হবে না। তাদেরকে একটা খোলা মাঠে আসার প্রস্তাব দিন, যেখানে আমি একা গিয়ে তাদের সাথে কথা বলবো। আমার পিছনে থাকবে 1000 সৈন্য শুধু। এদের তো ওরা আপনাকে আটকে রাখবে মহারাজ, আপনি একটু ভাবার চেষ্টা করুন। মহারাজ যখন বলে দিয়েছে তখন সেটাই আপনারা পালন করুন। আপনি রাজ্যের বাইরে একজন হয়ে আমাদের উপরে এভাবে কথা বলতে পারেন না। মন্ত্রী, ভুলে যাবেন না উনি আমার মিত্র। জি মহারাজ, আপনার মর্জি, আমি তো আপনার ভালোর জন্যই বলতেছিলাম। দেখলাম সবাই বিচলিত হলো আমার সিদ্ধান্ত দেখে, কিন্তু শুধু সিগমাই হলো না, কারণ ও জানে আমার কাছে ত্রিশূল রয়েছে, সেই সাথে যে কোনো সময় আমি তলোয়ারও ব্যবহার করতে পারবো। দেখলাম হৃদিতাও অনেকটা বিচলিত হয়েছে। ভোজন শেষ করার পর আমি গেলাম সিংহাসনে। সেখানে সারাদিনই বসে থাকতে হলো, কারণ রানীর অভিষেক হয়ে গেছে। রানীকে সুন্দর করে সাজিয়ে আমার পাশে বসানো হয়েছে। তারপর তার মাথায় রানীর মুকুট পরিয়ে দেওয়া হয়েছে। বুঝলাম না, আজকে তো মেয়েটাকে কাজে মেয়েরাই সাজিয়েছে, আজকে কিছুই বললো না কেন? বুঝলাম না ব্যাপারটা কি হলো।
আজকে রিদিতাকেও অন্যরকম লাগছে, কারণ আজকেও হাসতে অনেক, ওর বোনের সাথেও অনেক কথা বলতেছে। এমনি দিন নাকি এমন করে না, ও সব সময় চুপচাপ থাকে। আর সবচেয়ে বড় কথা হলো ও মাঝে মাঝেই আজকে আমার দিকে তাকাচ্ছে। তা দেখে তো একদিক থেকে আমার মনে লাড্ডু ফুটতেছে। আমি শুনেছি এই আমলে শুধু রাজা রানীর সম্পর্ক হয়, শুধু বিয়ে করা আর রাজকুমার বা রাজকুমারীর জন্ম দেওয়া, তাদের মাঝে ভালোবাসার কোনো বন্ধন থাকে না। রাজা থাকে রাজ্য নিয়ে ব্যস্ত, আর রানী থাকে সবসময় স্বামীর অপেক্ষায়। কিন্তু আমি তো আর তেমন রাজা না, আমার মতো রোমান্টিক আর দুষ্টু রাজা কি আর আছে একটা? আমি তো পিচ্চি রাজা। বিকালের দিকে আমি ভ্রমণে বের হলাম রিদিতাকে নিয়ে। অবশ্য এটা নাকি নিয়ম, রানীর অভিষেক হলে নাকি রাজা আর রানী ভ্রমণে বের হয়। সেদিন পুরো রাজ্য, আমরা দুজনে রথে বসলাম। রথ আজকে খেয়াল করলাম অনেক সুন্দর সুন্দর রথ রয়েছে আমার। একটাতে বসলাম দুজনেই। পিছনে ঘোড়া নিয়ে সেনারা আসছিল, মনে হচ্ছিল কোনো VIP। যাক, এসি না থাকলেও রথে বসার স্বপ্ন তো পূরণ হলো। আমি একটু ঘুমের অভিনয় করে দেখালাম মেয়েটা কি বলে। প্রথমে রথের দেয়ালে মাথা দিয়ে আমি শুয়ে রইলাম, তারপর হঠাৎই মাথা দিলাম রিদিতার কাঁধে। মেয়েটা কিছুই বলল না। কিছুক্ষণ ওর ঘাড়ে মাথা রাখার পর আমি মাথাটা আবার সরিয়ে দেয়ালের দিকে দিলাম। হঠাৎই মনে হলো কেউ আমাকে টানছিল। আমার মাথা আবারও রিদিতার কাঁধে চলে গেল। বুঝলাম না আমার মাথা বারবার বাড়ি খাবে দেয়ালে, এটা ভেবে সে আমার মাথা তার কাঁধে রেখেছে। তাহলে রানীর মনে আমার জন্য জায়গা হয়েছে। কিন্তু কিছু একটা তো হয়েছে, আমি শিওর। হিগমা কি সহজে আমাকে ওর কাছে আসতে দিবে? আবার এমনও তো হতে পারে হিগমা ওর বিয়ের খবর শুনে স্টক করে মারা গেছে। হ্যাঁ, শালা মারা গেছে মনে হয়। মরার থেকে দেবদাস হয়ে ঘুরলেও কাজে দিবে। আমি 2 বোতল মদ পাঠিয়ে দিলাম ওকে প্রতিদিন। এখন মনে হচ্ছে ওর কবরে আমাকে ফুল দিতে হবে। যাক, আমি আরেকটু ওর কাছে যেতে চাইলাম, তাই ওর কাছ থেকে মাথা নামিয়ে আমি ওর কোলে শুয়ে পড়লাম। যে কাপড়টা পরেছে অনেক নরম আর একটু মোটা, তাই আমার বালিশের কাজ করেছে খুব ভালোর। আমি কুচিমুচি হয়ে শুয়ে পড়লাম ওর কোলে। এবার আর চোখ বুঝে জেগে থাকতে পারলাম না, এভাবেই ঘুমিয়ে পড়লাম আমি ওর কোলে মাথা দিয়ে। ভ্রমণের কি মজা! বউয়ের কোলে শুয়ে আজকে মায়ের কোলে শুয়ে থাকার কথা মনে পড়ে গেছে। ছোটবেলায় তো মায়ের কোলে কত ঘুমিয়েছে এভাবে। ঘুমানোর আগে খেয়াল করিনি আমার চুলগুলোতে হাত বুলিয়ে দিয়েছেও। হয়তো মেয়েটা অবাক হয়েছে আমার চুলের কাটিং দেখে। এখানে তো সবার চুলেরই অনেক বড়, না হলে চাকু দিয়ে অনেকটা কেটে ভালোই বড় রাখা হয়। মেয়েদের মতো দেখতে হয় অনেকের চুল, কিন্তু শুধু আমার চুলই স্পাইক করা। এই কথাটা মনে পড়ে বুঝলাম না আমার এই চুল দেখে বর্তমানের এই চুলের স্টাইল তৈরি হয়েছে। তাহলেই তো আমি চুল স্পাইক স্টাইলের জনক হয়ে গেলাম। কিন্তু আমার নামে হলো না কেন স্টাইলটা? রিদিতা আমাকে ডাকতে লাগলো। আরে, আমি ঘুমিয়ে পড়ছিলাম। ইস, পুরো ভ্রমণটাই মিস হয়ে গেল। আপনি সারাদিন অনেক ক্লান্ত ছিলেন, তাই হয়তো ঘুমিয়ে পড়েছেন। আপনার কোলে শুয়েছিলাম, আপনার হয়তো খারাপ লেগেছে। আরে না, তেমন কিছুই না। চলুন ভিতরে যাওয়া যাক, রাত হয়ে আসছে। চলুন। বুঝলাম হয়তো হিগমার জাদুর প্রভাব শেষ হয়ে গেছে, তাই রিদিতা হয়তো এখন সাহস পাচ্ছে আমার কাছে আসতে। হয়তো বুঝেছে আমার মাঝে অন্যরকম কিছু একটা জিনিস আছে। সে যাই হোক, আজকে সিগমার সাথে দেখা হলো না। আমি যাচ্ছিলাম রিদিতার সাথে আমাদের কক্ষের দিকে। যাওয়ার পথেই দেখলাম রিনিতা আর সিগমা এক জায়গায় দাঁড়িয়ে গল্প করছিল। হেসে হেসে গল্প করতেছিল দুজনেই। রিদিতা দেখেই আমার দিকে তাকিয়ে মুচকি হেসে দিল। বুঝতে পারছে হয়তো তার বোন প্রেমে করেছে। আমিও কিছুই বললাম না। দুজন আমাদেরকে দেখে দুই দিকে যাওয়া শুরু করলো। রিনিতা চলে গেল ওর বোনের সাথে আমার কক্ষে, আর আমার কাছে চলে আসলো। যাই হোক, আজকে ভেবেছিলাম সেই জায়গায় গিয়ে কিছুক্ষণ প্রশিক্ষণ করব তলোয়ারটা দিয়ে, কিন্তু সময় পেলাম না। যাক, সময় আমাকে পেতেই হবে, কিন্তু তার আগে জানতে হবে হিগমার কি হলো। সিগমা, আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল। জি মহারাজ। আমার মনে হচ্ছে হিগমার কিছু একটা হয়েছে। কেন মহারাজ? রানের উপরে ওর জাদু চালিয়েছিল। রানীকে ধরলেই তার মাছ থেকে একটা ছায়ার মতো কিছু একটা আমার উপরে আক্রমণ করত, কিন্তু হঠাৎ এখন তেমন হচ্ছে না। হ্যাঁ মহারাজ, আসলেই তো এটা ভাবার বিষয়। আমার মনে হয় হিগমার উপরে কোনো বিপদ আসছে, কিংবা ওর জাদুর ক্ষমতা মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে, কিংবা হয়তো ওই মারা গেছে। আমাদের একটু খবর নিতে হবে।
হ্যাঁ, সিগমার সাথে আরো কিছুক্ষণ আলাপ করলাম। তারপর আমি আমার নিজের রুমে গেলাম। দেখলাম হৃদিতা সেই আগের সাজেও বসে আছে। আমি ভিতরে ঢোকার পর দুজন লোক আমাদের খাবার নিয়ে আসলো। আমাদের রাতের খাবার আমরা দুজনে একসাথে খেয়ে নিলাম। আমি খাবার খাওয়া শেষ করলাম, জানালা খুলে দিয়ে বেলকনির মতো জায়গায় এসে দাঁড়ালাম। আকাশের বিশাল চাঁদ উঠেছে। আমি চাঁদের দিকে অপলকভাবে তাকিয়ে আছি আর ভাবতেছি, আগের যুগের মেয়েরাই কত সুন্দর ছিল। তারা কোনো দামি দামি ক্রিম, লোশন, মেকআপ ব্যবহার করতো না। তারপরেও তাদের সৌন্দর্য যেন উঠে চাঁদের থেকেও দ্বিগুণ মনে হয়। আমি তাকিয়ে রইলাম চাঁদের দিকে হা করে। কি হলো, চাঁদকে ওভাবে দেখছেন যে? খাওয়ার ইচ্ছে আছে নাকি ওইটাকে? আপনি জানেন ওইটা আমাদের থেকে কত বড়? হাজার হাজার কোটি কোটি মানুষ ওইখানে থাকতে পারবে। এসব গুজব কথা আপনার কাছেই রাখেন। দেখছেন না গোল একটা রুটির মতো চাঁদটা? তাহলে আপনি গিয়ে খেয়ে আসুন, আমি মজা নিয়ে বললাম। পারলে তো ঠিকই যেতাম। আপনি পারবেন না, তবে আমি বলে দিচ্ছি আমাদের এই সময়ের আরো অনেক পরে মানুষ সেখানে যাবে। আপনি শিওর বলছেন কিভাবে? কারণ আমি অনেক কিছুই জানি। হৃদিতা অবাক হয়ে জিজ্ঞাসা করলো আমাকে, আর কি কি জানে শুনি? কখনো ভেবেছেন আপনি এখন আপনার কালকের জীবনে ফিরে গিয়ে নিজেকে দেখতে পারবেন কি করেছিলেন আপনি? না, এটা তো কোনো দিনও সম্ভব না, জাদু দিয়েও সম্ভব নয়। কে বলছে সম্ভব নয়? আমি তো আসছি। মজা করবেন না তো? আমি মজা করছি না, আমার চোখের দিকে তাকান, আমি সিরিয়াসভাবে বলছি। আমি হৃদিতার হাত দুটি মুঠো করে ধরলাম, তারপর ওকে আমার সামনে টান দিয়ে নিয়ে আসলাম। ওর চোখের দিকে আমি তাকিয়ে রইলাম, ও আমার দিকে তাকিয়ে রইল এক নজরে। আমার এসব মোটেও বিশ্বাস হচ্ছে না। কেউ এমন আজগুবি কথা শুনলে আপনাকে পাগল বলবে। আমি তো অন্য কাউকে বিশ্বাস করাতে চাই না, শুধু আপনি বিশ্বাস করলেই হবে। প্রমাণ কি? আপনি সামনের সময় থেকে আসছেন। প্রমাণ চাইছো? নিজের স্বামীর কথায় কি বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, মানলাম আপনি পরের সময় থেকে এখানে এসেছেন, কিন্তু কেন আসছেন? বুঝেছি, রাজা হওয়ার সহজ সুযোগ পেয়েছেন তাই কাজে লাগিয়েছেন। মোটেও না, আমি যে সময় থেকে এসেছি সে সময়ের শুধু এই পুরো দুনিয়া দেখতেছো, এই সবের রাজা ছিলাম। তাহলে এখানে কেন আসতে হলো এত কিছু রেখে? আমি মেয়েটাকে বলতে লাগলাম আমার সব কাহিনী, কেন আসছি এখানে, কিসের জন্য আসছি, আমার সব কথাও মনোযোগ দিয়ে শুনছিল। এখনও সত্যি বিশ্বাস করলো। বিশ্বাস করবেই বা না কেন, আমি তো সবার থেকে আলাদা, আমার চাল চলন একটু অন্যরকম। তাই প্রথম থেকেই ওর মনে হচ্ছিল আমি হয়তো মানুষ না, কিন্তু আমি তো আসলেই মানুষ। এই জলের মানব, তারপরে আকাশের মানব, এরা কি সত্যি আছে? কেন, আপনি কি জানেন না? না, কখনো এ বিষয়ে শুনিনি। আচ্ছা, আপনি কি কখনো কালো জাদুর নাম শুনেছেন? কালো জাদু? হ্যাঁ, শুনবো না কেন? এই দুনিয়ার সবচেয়ে ক্ষতিকর আর মারাত্মক শক্তি হচ্ছে এই কালো জাদু। আপনি এসব জানেন কোথা থেকে? আমার এই জাদু বই পড়ার অনেক ইচ্ছে, ছোটবেলা থেকেই একটা বইয়ে পড়েছিলাম। আর আপনি জানেন কালো জাদুর সম্পর্কে? কেন? আপনি এত কিছু শুনে কি করবেন? আমি তো আর আপনাদের জাদু ব্যবহার করতে পারবো না। আর আমার যে বই ছিল সেটা আপনি পুড়িয়ে দিয়েছিলেন। ওইটা লেখা ছিল খুব তাড়াতাড়ি আমি কালো জাদু শিখে যাব। আপনার এই ব্যাপারে না জানাই ভালো। কালো জাদু অনেক শক্তিশালী, এটাকে কন্ট্রোল করা খুবই কষ্টের। কোনো মানুষের শরীরে এই শক্তি পেলে তার শরীর পছন্দ না হলে তাকে পাথর করে দেয়, আর যার শরীর পছন্দ হয় তার পুরো শরীরকে বশে করে ফেলে এই শক্তি। তাই এটাকে জলের মধ্যে ভয়ঙ্কর একটা গুহার মধ্যে চিরদিনের মতো আটকে রাখা হয়েছে। আপনি কি জানেন জায়গাটা কোথায়? না, তবে জানার অনেক চেষ্টা করেছিলাম। কেন জানি না এই বিষয়ের উপর হঠাৎ আমার অনেক জোর চলে আসছিল। ও আচ্ছা, একটা কথা বলুন তো, হুম, আপনার কাজ হয়ে গেলে কি আপনি চলে যাবেন আমাদের ছেড়ে, এই রাজ্য ছেড়ে? হ্যাঁ, তবে আপনাকে সাথে নিয়ে যাব। আমাকে সাথে নিয়ে যাবেন কেন? আপনার তো রানী আছে তিনটা সেখানে। আছে একজন অর্ধপরী, একজন জলপরী আর একজন আকাশপরী, কিন্তু কোনো জাদুপরী তো নাই। আমি নতুন নাম দিয়েই দিলাম। আপনি চলে গেলে রাজ্যের কি হবে? সেটারও একটা ব্যবস্থা করে ফেলবো।
ওকে, ঠিক আছে, চলুন, অনেক রাত হয়েছে, ভিতরে যাই। আমি কি একটা কাজ করতে পারি? কি কাজ? কিছু না, বলে মেয়েটাকে কোলে তুলে নিলাম। মেয়েটা লজ্জা পেয়ে কিছুই বলল না। আজকে তো আর কেউ শখ দেওয়ার মতো নেই, তাই পার্টি হবে রাতে। যাক, একটা জিনিস জানতে পারলাম যে কালো জাদু মানে ব্ল্যাক ম্যাজিক পানির নিচে আছে। তার মানে আমাকে জলপরীতে যেতে হবে এবং সেখান থেকে এই খবর বের করতে হবে কোথায় আছে এই জিনিসটা। হয়তো সিগমা জানে এই ব্যাপারে কোনো কিছু। তাহলে কালকে আগে পাশের রাজ্যে সেই রাজার অবস্থাটা টাইট করে নিই। ওইটাকে টাইট করলে তো পানির পুরো সাম্রাজ্যই আমার হয়ে যাবে। এমনিতেও ওই রাজ্যের উপর রাগ হচ্ছে, কারণ ওইটা নাকি খালি খালি এই রাজ্যের উপরে হামলা করত, আর ওই রাজ্যের জন্যই রানী আর তার বাচ্চা হয়তো মারা যায়। জানি না কি হয়েছিল, তবে আমার রাগ উঠেছে ওই রাজার উপরে। এখন তো হাতে ত্রিশূলটাও আছে। রাতের ঘুম আজকে ভালোভাবেই হলো। আসলেই বউ পাশে থাকলে, শুয়ে থাকলে ঘুম মনে হয় বেশি হয়। সে জানি না, আমি তাকিয়ে দেখলাম চুপটি করে গুটি সুটি হয়ে আমার বুকে মাথা দিয়ে শুয়ে আছে। ওর মুখটা দেখেই নিজের কাছে কেমন লাগছে যেন। নিজের আপন যমজ বোনের চেহারার অধিকারী কেউ যদি নিজের বউ হয় তাহলে কেমন লাগে সেটা আপনারাই ভাবুন। আমার বোনের পুরো সেই কথাটা মনে পড়লো। ও বলেছিল, যদি কখনো আমাকে বিয়ে করতে হয় তোকে, তাহলে তুই কি করবি? এখন বুঝলাম কেন বলেছিল ওইসব। ও মনে হয় কিছু একটা জানতো, হয়তো কিছু একটা আছে ওর মাঝে, যার জন্য হয়তো ভবিষ্যৎ দেখেছিল যে ওর মতো চেহারার কেউ ওর বউ, ভাইয়ের বউ হয়ে আসছে। আর এই রীতিটাকে ওকে ভেবেছিল হয়তো। ব্যাপারটা অনেক পেঁচানো, আমি নিজেই বুঝতে পারতেছি না, আর তাই পেঁচালাম না বিষয়টা। আমি উঠে গেলাম রানী সাহেবাকে রেখেই, গোসল করে নিজের রুমে আসলাম। দেখি রীতিতা উঠেছে ঘুম থেকে। আপনি কি আজকে পাশের রাজ্যে যুদ্ধ করতে যাবেন? হ্যাঁ। আমার সত্যিই চিন্তা হচ্ছে আপনার জন্য। আপনি এত কম সেনা নিয়ে যাবেন তাদের সাথে যুদ্ধ করতে, কিছু হয়ে যায় যদি? কিছুই হবে না, আপনি চিন্তা করেন না। আমি হৃদিতার কপালে একটা চুমু দিলাম। ঠোঁটে দিতে চেয়েছিলাম, কিন্তু পরক্ষণে চিন্তা বদলে গেল। ওকে দেখলে আমার বোনের কথা মনে পড়ে যায়। আমি রুম থেকে বেরিয়ে পড়লাম, সিংহাসনে এসে বসলাম। পাশেই সিগমা এসে দাঁড়ালো। ওকে কালকে বলেছিলাম আমার সাথে যাওয়ার কথা, আর ভালো একটা বুদ্ধিও বানিয়েছি আমরা। মহারাজ, আমাদের 1000 সেনা কাঙ্ক্ষিত জায়গায় রওনা দিয়েছে। পাশের দুলাইয়ের বিশাল মাঠে তারা উপস্থিত হয়েছে। তারা একটা সন্ধি করতে আগ্রহী। আপনার সাথে আলাপ করবেন রাজা কিলোরা। ঠিক আছে মন্ত্রী, একটা ঘোড়া নিয়ে আমি আর আমার মিত্র যাচ্ছি সেখানে। কিন্তু মহারাজ, আপনার এইভাবে না যাওয়া ঠিক হবে না। আমরা যাচ্ছি আপনার সুরক্ষা সহ। জি না, আপনারা প্রাসাদে থাকুন, আমরা ফিরে আসব। আমি আর সিগমা একটা ঘোড়ায় উঠলাম। উঠে বসার পর আমরা রাজ্য থেকে বের হয়ে গেলাম, কারণ সিগমা পথটা চিনি। আর আমরা ঘোড়া থেকে নেমে ঘোড়াটাকে বিদায় দিয়ে দিলাম। সিগমা হয়ে গেল বিশাল একটা শিয়াল, বিশাল সাদা ধবধবে একটা শিয়াল হয়ে গেল সিগমা, যেটাকে দেখে যে কেউ ভয়ে কেঁদে দিবে। এবার দেখলাম সিগমার চোখ সাদা হয়ে আছে। আমি ওর পিঠের উপরে উঠলাম। বসার পর সিগমা দৌড়িয়ে যাচ্ছিল আমাকে নিয়ে। গন্তব্যের দিকে যাচ্ছিলাম আমি আর সিগমা। সিগমার পিঠে চড়ে আমি যাচ্ছিলাম যুদ্ধ করতে। অবশ্য যুদ্ধ নয়, আমি যাচ্ছিলাম ধ্বংস করতে। অনেকদিন এমন মজা নেই না, আজকে সুযোগ যখন পেয়েছি তখন কি আর ছাড়তে পারি? সিগমার পিঠের চুল ধরে আমি বসেছিলাম, আর সিগমা ওর পুরো গতিতে যাচ্ছিল। কেমন লাগছিল সেটা বলে বোঝাতে পারবো না, তবে এমন কিছু আগে করতে পারি নাই। আমি চলে আসলাম আমার সেনার পাশে। আমার সেনারা প্রথমে ভয় পেয়ে গেল, কিন্তু পরে যখন আমাকে দেখলো শিয়ালের উপরে, তখন সবাই অবাক হলো। অবশ্য এটাকে শিয়াল বললেও ভুল হবে, কারণ বাঙালি এটাকে শিয়ালই বলবে, তবে এটা আইস ওল, অনেক ভয়ানক একটা জিনিস। এই প্রাণীটাকে বর্তমানে দেখা খুব যায়, আর এই প্রাণীটাকে সেই সময়ের মানুষ কখনো বরফের এলাকা ছাড়া দেখে নাই, তাই তাদের ভয় হওয়াটাই স্বাভাবিক। তাও আবার বিশাল আকার প্রাণীটা। আমি সিগমার থেকে নামলাম, সিগমা মানুষে পরিণত হলো। আবার সবাই এটা দেখে খুব আশ্চর্য হলো। একজন সেনাপ্রধান এখানে আছেন, জিরানো ককার। নামটা একটু অন্যরকম, আমার তো এদের নামই মনে থাকে না, এত কঠিন কঠিন নাম এদের। যাক, এদের নাম দিয়ে কি হবে আমার, আমি তো এখান থেকে চলে যাব। সামনে 1 কিলোমিটার দূরে কিলোরা সেনারা দাঁড়িয়ে আছে। আমি তাদের সেনা দেখলাম, পুরো 20,000-এর উপরে সেনা হবে সেখানে, তাই আমার সৈন্যরা ভয় পাচ্ছে।
মহারাজ, আমাদের বাকি সেনাদেরও এখানে নিয়ে আসা উচিত। সেটার কোনো দরকারই পড়বে না, এদের সৈন্যের সকলে আমার সৈন্যের হয়ে যাবে। সেনাপ্রধান ককার, সেটা কিভাবে? আপনি শুধু দেখতে থাকুন। সিগমা, চলুন যাওয়া যাক। সিগমা আবারও বিশাল সাদা শিয়াল হয়ে গেল। আমি ওপরে উঠলাম। সিগমা এবার দৌড় শুরু করলো। আমি প্রথমে যা ভেবেছিলাম দূর থেকে হয়তো আক্রমণ করতে পারে কিলোরা, তাই আমার ত্রিশূলটা বের করলাম, করে একটা গোল ঢাল বানালাম আমাদের চারপাশ দিয়ে। সেটা ভেদ করে কোনো কিলোরার সৈন্যের একটা তীরও আসতে পারল না। আমি খেয়াল করলাম আমার ত্রিশূলের শক্তি আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে। কেন, সেটা পরে জানা যাবে। আমি আগে সামনে যাই। ওদের কাছে যাওয়ার পর যখন রাজা আমাকে দেখলো শিয়ালের উপরে, তখন তাদের সেনাকে থামতে বলল। আমি আর সিগমা গেলাম তাদের সামনে। একবারে রাজার কাছে গিয়ে দাঁড়ালাম। সিগমা মানুষ হয়ে গেল আবার। ওকে দেখে সবাই অনেক ভয় পেয়ে গেল। এমনিতেও জাদুকরদের সবাই ভয় পায়, এটা বুঝতে পারছি আমি। আপনি তাহলে রাজা হারকিউমাস? হ্যাঁ। আমি তো চেয়েছিলাম আপনার সাথে বন্ধুত্ব করতে, কিন্তু আপনি এই যুদ্ধের প্রস্তাব দিলেন। বন্ধুত্বের পিছনে যে আপনি আমার রাজ্যের উপরে চোখ তুলেছেন সেটা বোঝাই যাচ্ছে। আপনি যে সামান্য সৈন্য নিয়ে এসেছেন তাতে কোনো মতেই যুদ্ধ জিততে পারবেন না। সেটা দেখাই যাবে। কি ভাবছেন, একজন জাদুকর নিয়ে এসে আপনারা এখন ফিরে যেতে পারবেন? আপনাকে আর এই জাদুকরকে বন্দি করা হলো। করেই দেখেন, অনেকেই আমাদের দেখেই ভয় পেয়ে গেছে, তাই কেউ কেউ রাজার আদেশে হাতে বল্লম নিয়ে আমাদের দিকে আগাচ্ছিল। আমি ভাবলাম এটাই সময়, আপনার এই বিশাল সৈন্য আমি নিমেষে শেষ করে দিতে পারি। পাগল হয়েছেন মনে হয়। এটা কোনো খেলাঘর নয়, এটা যুদ্ধক্ষেত্র। হাতের ত্রিশূলটা এতক্ষণ ছোট করে রেখেছিলাম, সেটাকে বড় করলাম। এবার ভাবলাম কিছু একটা তো করেই দেখাতে হবে। বাম পাশে সমুদ্র আর ডান পাশে ছিল বিশাল বন। দুই পাশ দিয়েই এই জায়গাটা আটকানো। আমি পেছনে শুধু তাকালাম, কিলোরা সেনারা দেখা যাচ্ছে না। আমি ত্রিশূলটা শক্ত করে ধরলাম, বড় একটা এনার্জি বল বানালাম, সেটাকে মারলাম বনের দিকে। আর একটা বানালাম, সেটা মারলাম সমুদ্রের দিকে। বনের বিশাল একটা জায়গা নিমিষেই ধ্বংস হয়ে গেল। মনে হচ্ছে কোনো একটা ফেলা হয়েছে সেখানে। গাছপালা সব শেষ হয়ে গেছে, পুরো 1 কিলোমিটার জায়গা পর্যন্ত। আর পানিতেও যেটা মারলাম সেটার পানি একটা বিশাল অংশ পানি শূন্য হয়ে গেছে। দুই পাশে বিশাল গর্ত হয়ে গেছে, যেটা দেখে কিলোরা সেনারা সহ কিলোরা নিজেই বিশাল ভয় পেয়ে গেছে। আমি শুধু তাকে একটা মুচকি হাসি দিলাম। তো শুধু একটা আঘাত করব, পুরো সেনা এখানে নিমিষে শেষ হয়ে যাবে। তো কে আসবে আমাকে আটক করতে? মহারাজ, এরা ভয় পেয়ে গেছে। তো এখানে কে কে নিজের জীবন বাঁচাতে চায় সে আমাকে তার রাজ্যে মেনে আমার পিছনে চলে আসুন, আর যে আমার সাথে লড়তে চায় সে আমার সামনে থাকুন। কথাটা অনেক জোরে বললাম। কেউ হয়তো কারো এমন ক্ষমতা দেখে নাই, তাই সবাই আমার পিছনে চলে আসলো। মানুষ আসলে অনেক দুর্বল, তবে এভাবে যদি আমি আমেরিকা বা রাশিয়াকে ভয় দেখাতাম, ওরা নিশ্চয়ই আমার উপরে অ্যাটম ফেলতো। যা, এবার বর্তমানে ফিরে আমি ট্রাম্পকে এভাবে ভয় দেখাবো। কিলোরার পুরো সৈন্য আমার পিছনে চলে আসলো। কিলোরা কি আর সামনে থাকে? আমার পা ধরে বলতে শুরু করলো, মহারাজ, আমি আপনাকে চিনতে পারি নাই, ক্ষমা করবেন আমাকে, দয়া করে আমাকে মারবেন না। মারবো না কিলোরা, এখন থেকে আপনার রাজ্যের মন্ত্রী আপনি আর আমি রাজা। তাহলে আমাকে ক্ষমা করে দিয়েছেন? আমার কাছে কোনো অন্যায় আপনি করেননি। যদি করেন তাহলে শ্বাস নেওয়ারও সময় পাবেন না, তার আগেই উপরে চলে যাবেন। সবাই কাছ থেকে আমাকে দেখতে লাগলো। আমার কি নতুন রূপ জেগেছে নাকি যে সবাই আমাকে এভাবে দেখছে? আমি যেটার জন্য অপেক্ষা করতেছিলাম এরপরে সেটাই হলো। আমি দূরে পানিতে কয়েকজন দেখতে পেয়েছি। আমি বুঝতে পারছি পানিতে এত বড় আঘাত হওয়ার পর জলমানব দেখতে এসেছে। কি হয়েছে এখানে? ওইটার পিছনে গেলে আমি দেখতে পারবো জলপুরি কোথায়। আমি দৌড়ে যেতে যেতে ওইটায় চলে যাবে, তাই আমাকে তাড়াতাড়ি যেতে হবে। সিগমা, আমাকে ওই সাগরে পারে নামিয়ে দিন তো তাড়াতাড়ি। ঠিক আছে মহারাজ। আমি উত্তেজিত দেখে তাড়াতাড়ি একটা বিশাল খরগোশ হয়ে গেল সিগমা। আমি এবার সিগমার পিঠে চড়লাম। এত কিছু থাকতে এই খরগোশ হওয়ার কি দরকার ছিল ওর? কয়েকটা লাফ দিয়ে পৌঁছে দিল আমাকে পানির কাছে। আমার তো বমি চলে আসলো। আর কয়েকটা ঝাঁকি খেলেই কাম হয়ে যেত আমার। আপনি আমাদের সেনাদের আদেশ দিন নিজের রাজ্যে ফিরে যেতে, তারপরে আবার সেই অক্টোপাস হয়ে পানিতে নামবেন। আমি আপনাকে ডাক দিব, আমার ডাক অনুযায়ী আপনি চলে আসবেন। ঠিক আছে মহারাজ।
লাফ দিয়ে আসার সময় আমি একটা জলমানবকে দেখেছিলাম, যেটা আমাকে এইভাবে আসতে দেখে দ্রুত নিচে চলে যায়। আমি ত্রিশূলটাকে আবার ছোট করে রাখলাম, তারপর তাড়াতাড়ি পানিতে হাত দিলাম, অনুভব করতে লাগলাম, দেখতে লাগলাম খুব তাড়াতাড়ি পালিয়ে যাচ্ছে জলমানবটা। অনেক ভয় পেয়ে গেছে সে। আমি ওর লোকেশনটা বোঝার চেষ্টা করলাম, তারপর পানিতে একটা রকেট লাফ দিলাম। রকেট লাফ হলো মাথা একদম খাড়া করে পানিতে মাথা আগে দিয়ে লাফ দেওয়া। এই লাফটা ওপর থেকে দিলে ভালোই লাগে। আমি লাফ দিয়ে জলমানবটার পিছু নিলাম, ওর থেকে বেশি স্পিডে অনেকটা ওর কাছেই পৌঁছে গেলাম। ওর পিছু পিছু যেতে লাগলাম। আমি সিগমার মতো যদি আমিও জাদু ব্যবহার করতে পারতাম তাহলে একটা হাঙর হয়ে ওর পিছনে যেতাম। এখন পালিয়ে পালিয়ে ওর পিছু পিছু যাচ্ছিলাম। ওর পিছনে যেতে যেতে দেখলাম সামনে বিশাল একটা রাজ্য, বিশাল পানির রাজ্য। চোখ জুড়ে যাচ্ছে রাজ্যটা দেখে আমার। বর্তমান সময়ে যতটা বিশাল ততটা বিশাল নয়, তারপরেও অনেক বড় রাজ্য। দূর থেকে আমি অনুভব করতে লাগলাম রাজ্যের ভিতর শুধু জলমানব বা জলপরি নয়, শুধু আরও সব ধরনের জীবন্ত অদ্ভুত প্রাণী আছে। বিশাল অদ্ভুত একটা রাজ্য লাগছে এখন আমার কাছে, কারণ এমন জিনিস আমি বর্তমান সময়ে দেখিনি। হয়তো আমার থেকে এইসব জিনিস গোপন রাখা হয়েছিল। আমি ওর পিছু নিয়ে একদম জলপুরির কাছে চলে আসছি। এমন সময় দেখলাম একটা জাল আমার উপরে ফেলা হলো। আমি কিছুই করতে পারলাম না, জালটা আমাকে পুরো আটকে দিল। আমি নড়তে পারলাম না। জালের ভিতরে মনে হয় ইলেকট্রিক কিছু একটা লাগানো হয়েছে, যেটার শক লাগলো কিছুটা আমার শরীরে, কিন্তু সেটা কিছুই হলো না আমার। হঠাৎ বড় একটা জলমানব সামনে থেকে বিশাল একটা লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করলো। সাথে সাথেই আমি অজ্ঞান হয়ে গেলাম, আর কিছুই মনে পড়ছিল না আমার। যখন জ্ঞান ফিরলো আমি দেখলাম আমাকে বেঁধে রাখা হয়েছে একটা শিকল দিয়ে। আমার চারপাশে খালি জায়গা, একটা স্টেডিয়ামের মতো জায়গা। এটা আমি দেখেছি বর্তমানে। এখানে তো সব বন্দীদের শাস্তি দেওয়া হয়, তাহলে কি এও আমাকে শাস্তি দিবে? আমি চারপাশে তাকালাম, দেখলাম জলমানব, জলপরি, সাথে আরো অনেক প্রাণীতে ভরা আশেপাশ। একটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে দেখলাম রাজা, রানী, রাজকুমারী, রাজকুমার আর প্রাসাদের সব লোকজন মনে হবে, কারণ তাদের জামা কাপড় তো বর্তমান সময়ের মতোই। সবচেয়ে বেশি অবাক হলাম কাঁকড়ার মতো প্রাণীটাকে দেখে, যেটা মানুষের আকারের কিন্তু হাত ও মুখ কাঁকড়ার মতো। অনেকটা অদ্ভুত লাগে। সব চুপচাপ দেখে আমি বলতে শুরু করলাম, আমাকে এভাবে বন্দি করা কি জলপুরীর কোনো নিয়মের মধ্যে পড়ে? নিয়ম? জলপুরীর নিয়মের মধ্যে আসে অচেনা কেউ যদি রাজ্যে চলে আসে তাহলে তাকে বন্দি করতে হয়। মনে হয় লোকটা মন্ত্রী। ও সেটা তো শুধু জিন বা মানুষ বাদে অন্য জলপুরীর প্রাণের জন্য, কিন্তু আমি তো মানুষ। সেটাই তো ভাবছি, এটা কিভাবে সম্ভব? একজন মানুষ কিভাবে পানিতে আসে এভাবে আমাদের মতোই? এসব আলোচনা বাদ দিন মহামন্ত্রী। আমাদের এক সৈনিক এই মানুষকে কিছু একটা করতে দেখেছে, যেটার কারণে পানির বিশাল একটা জায়গা নষ্ট হয়ে গেছে। সেখানে আমার খাস মহলও ছিল, সেটাও ভেঙে চুরমার হয়ে গেছে। এখন সে আমাদের রাজ্য চলে আসছে। সে কি না কি সেটা আমরা দেখব না? তাকে শাস্তি পেতেই হবে। তাহলে এই ব্যাপার, আমাকে শাস্তি দেওয়া হবে? কি শাস্তি দিবেন তাহলে? আমার হাত তো পানিতে আছে। আমি অনুভব করতে লাগলাম সিগমা আছে কিনা আশেপাশে। দেখলাম দূরেই সে বিশাল অক্টোপাস হয়ে আমাকে খুঁজে বেড়াচ্ছে। আমি তাকে ডাকতে লাগলাম, সে ডাকে সাড়া দিল। আমার দিকে আসছিল সে। আর এদিকে রাজা ঘোষণা দিলেন আমাকে 10 বল্লম ছুঁড়ে হত্যা করা হবে। যদি আমি বেঁচে যাই এই 10 বল্লম থেকে, তাহলে আমাকে মুক্তি করে দিবে ওরা। আমি শুধু রাজার দিকে তাকে একবার মুচকি হাসি দিলাম। কি বা করবো আর, এরা তো যে কত বড় মূর্খ তার প্রমাণ পেলাম আমি। আগে এদের কিছু দেখাতে চাই না। সবাই দেখলাম আমাকে মারার জন্য সেই ব্যবস্থা করতেছিল। 10 জন জলমানব আমার থেকে 50 গজ দূরে দাঁড়ালো। তারা দূর থেকে বল্লম ছুঁড়ে মারবে, যার নিশানা একদম ঠিক হবে, মানে আমার 2 চোখের একটাতে লাগবে। তার সাথে রাজার মেয়ে মানে রাজকুমারীর বিয়ে দেওয়া হবে। এমন আশ্চর্যকর আয়োজন আমি আগে দেখিনি। আমাকে শাস্তি দিবে, সেই সাথে রাজার মেয়ের বিয়ে দিবে। শালারা কি মানুষ নাকি অন্য কিছু? ও, আমি তো ভুলে গিয়েছি, ওরা তো মানুষ না, ওরা তো এক একটা জলমানব, এক একজন জিন। ওরা এই সিগমার বাচ্চাটাও আসছে না কেন? আমি শুধু আমার ত্রিশূলটা একবার হাতে পেয়ে যাই, তারপর ওদের দেখাবো সবাইকে। শালারা আমার হাত বেঁধে রাখছে। কোমরে ত্রিশূল রয়েছে বুঝতে পারতেছি, কিন্তু হাতে কিভাবে নেব? আমার হাত যে বন্দি। আমাকে অনেকটা শক্ত করে বেঁধে রেখেছে শিকল দিয়ে। এই সিগমা যদি এখন না আসে তাহলে তো আমার জীবন মনে হয় শেষ। শালার এমন প্যাচে কখনো পড়ি নাই। একবার শুধু মুক্তি হলতে দে, আমাকে পুরো জলপুরি ধ্বংস করে দেব আমি। আমাকে তো এরা চিনে না, আমি কি করতে পারি? আচ্ছা দেখা যাক কি হয়।
আমি ভাবলাম হয়তো এরা অপেক্ষা করবে, কিন্তু না, একজন তো একটা বল্লম আমার দিকে ছুঁড়েই মারলো। আমি চোখ বন্ধ করেছিলাম। যাক, নিশানা খারাপ ছিল, তাই হয়তো আমি বেঁচে গেছি। কিন্তু পরেরটা এসে লাগলো আমার ডান হাতের কবজায়। এত ব্যথা লাগলো যে বলে বোঝাতে পারবো না। এবার কিছুটা ভয় হতে লাগলো, কারণ এর পরেরটা যে কোথায় লাগবে তার কোনো ঠিক নাই। আমি চোখ বন্ধ করেছিলাম। পালনের মতো একজন জলমানব আমার দিকে বল্লম ছুটতে যাবে, এমন সময় সিগমা আসলো অক্টোপাসের আকারে। আমি খেয়াল করিনি ওই দিকে, কারণ আমার চোখ বন্ধ ছিল। সিগমা এসে যে কয়টা আমার দিকে বল্লম ছোড়বার জন্য দাঁড়িয়েছিল সব কয়টাকে গিলে নিল। আরও অনেক জলমানব আসছিল সিগমাটাকে আটক করার জন্য, কিন্তু সিগমার আকার দেখে তারা আসলেই ভয় পেয়ে গেছে। মুহূর্তেই সিগমা বিশাল একটা হাঙর হয়ে গেল। এটা দেখে সবাই খুব আতঙ্কিত হয়ে গেল। সিগমা তার লম্বা নাক দিয়ে আমাকে যে লোহার শিকল দিয়ে বাঁধা হয়েছে সেটা আঘাত করলো। সাথে সাথেই শিকল ভেঙে চুরমার হয়ে গেল। এবার বিশাল হাঙর হয়ে সিগমা এক একটাকে মারতে শুরু করলো। আমার হাতের কবজায় এখনো বল্লমটা গেঁথে আছে। আমি সেটাকে বাম হাত দিয়ে টেনে তুললাম। অনেক কষ্ট হলো, কিন্তু এটা নিমিষেই জন্য সেটা আমি বুঝতে পারলাম। আমি কোমর থেকে ত্রিশূলটা বের করলাম। অনেক রেগে গেছি আমি। সঙ্গে সঙ্গে ছোট ত্রিশূলটা বড় হয়ে গেল। ত্রিশূলটা থেকে সাদা আলো বের হতে লাগলো। বুঝলাম না, তলোয়ার দিয়ে লাল আলো বের হলো আর ত্রিশূল দিয়ে সাদা আলো, তাহলে কি এই লাল আর সাদা এই দুই জাদু কি ত্রিশূল আর তলোয়ারের মধ্যে আছে? আমি অনেক রেগে গেছি। তখন আশেপাশে কি আছে জানি না, আমার চোখ দুটো সাদা হয়ে গেল রাগে। আমার শরীর থেকে কেমন জানি একটা সাদা আলো বের হতে লাগলো। আমি ত্রিশূলের শক্তিটাকে এখন কন্ট্রোল করতে পারতেছিলাম না। মনে হচ্ছিল এই জিনিসটা এখন আমাকেই কন্ট্রোল করছে, আমাকে বলছে আশেপাশে সব কিছু ধ্বংস করে দিতে। আমি ভেবেছিলাম তলোয়ারের থেকে মনে হয় এটার ক্ষমতা কম হবে, কিন্তু কোনো দিক থেকে আমি কম দেখছি না। উল্টো এই ত্রিশূল আগের থেকে 50 গুণ শক্তিশালী। তাহলে প্রথমে যে ত্রিশূল আমার কাছে ছিল ওইটাই তো এটা, তাহলে সেটা এত কম ক্ষমতাশালী কেন ছিল বুঝলাম না। আমি কিছু বুঝার আগেই ত্রিশূলটা দিয়ে জোরে মাটিতে আঘাত দিলাম। আমি নিজের চোখে প্রথম এত ধ্বংস দেখলাম, মনে হলো আমার সামনে কয়েকটা পারমাণবিক বোমা ফেলানো হয়েছে। এখানে নিজের রাগকে আমি কন্ট্রোল করতে না পেরে পুরো জলপুরীর পুরোটাই ধ্বংস করে দিলাম আমি। এবার আমার নিজের রাগ আস্তে আস্তে কমতে লাগলো। আমি চারদিকে তাকালাম, কি করলাম আমি? পুরো জলের মানব আমি ধ্বংস করে দিলাম। সবাই কি মারা গেছে? আমি আশেপাশে তাকালাম, দেখলাম যে জায়গা দিয়ে আমাকে দেখতে আসা জলমানবগুলো দাঁড়িয়েছিল, সেইগুলো উপরে একটা প্রতিরক্ষা ঢালের মতো কিছু একটা বানানো হয়েছে জাদু দিয়ে। আমি বুঝতে পারলাম কাজটা কে করেছে। সিগমা ছাড়া আর কেউ কাজটি করেনি। আমি আশেপাশে দেখলাম সিগমা রাজবংশের সবাইকে বাঁচিয়েছে ওর জাদু দিয়ে। শুধু আশেপাশে যারা ছিল তাদেরকেই বাঁচিয়েছে ও এই পুরো ধ্বংস থেকে। কিন্তু পুরো জলপুরি একদম ছাই হয়ে গেছে, শুধু এই স্টেডিয়ামই দাঁড়িয়ে আছে এটার জায়গায়। আমি খেয়াল করলাম আমি মাটি থেকে পানিতে ভাসছি। নিজের কাছে আমার নিজেরও এখন খারাপ লাগছে। আমি ত্রিশূলের ভয়াবহতা নিজের চোখে দেখলাম। এত শক্তিশালী জিনিস নিজের আয়ত্তে আনা এত সহজ হবে না। আমি সিগমার দিকে একবার তাকালাম, অনেক দুর্বল হয়ে আছে, এখনো ঢাল বানিয়ে রেখেছে। আমি ওর দিকে তাকানোর পরে ছোট্ট করে একটা হাসি দিল সিগমা। তারপর ওর ক্লান্ত শরীর পড়ে গেল নিচে। আমি দেখতে পেলাম এতক্ষণ ঢালের ভিতরে থাকায় কিছুই হয় নাই ওর, কিন্তু দুর্বল হওয়ার কারণে ও আর জাদু করে কোনো প্রাণী হতে পারলো না। তাই প্রাণীতে সাঁতার না জানা মানুষের মতো করতে লাগলো। আমি তাড়াতাড়ি সাঁতার কেটে ওর দিকে গেলাম। ওকে ধরে ত্রিশূল দিয়ে আমি গোল একটা ঢাল বানালাম। তারপরে ওকে কাঁধে নিয়ে আমিও পানি থেকে উপরের দিকে যাচ্ছিলাম। সিগমার অবস্থা অনেক শোচনীয় হয়েছে, কারণ ও অনেক ক্লান্ত হয়ে গেছে। ওকে বিশ্রাম নিতে হবে এখান থেকে। আমি বুঝলাম না আমি কি করে ফেললাম। জলপুরীকে এভাবে ধ্বংস করে দেওয়া কি কোনো মানে হলো? আমার মাথায় কিছুই ঢুকতেছিল না। সিগমা সমুদ্রের বালির উপরে শুয়ে পড়ল। আমি ত্রিশূলটা মাটিতে রেখে চুপ করে বসে রইলাম। মহারাজ, হঠাৎ কি এমন হলো যে জলপুরি আপনি ধ্বংস করে দিলেন?